নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী খগেন্দ্রনাথ মিত্রের লেখা একটি অ্যাডভেঞ্চার কাহিনী, আসামের জঙ্গলে। আজকের প্রথম পর্ব। আজ থেকে 15 বছর আগে একদিন একখানা বাংলা দৈনিকে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। নিরুদ্দেশ। গত বড়দিনের ছুটির একদিন আগে দুইটি ছেলে দেশ ভ্রমণে বাহির হয়। তাদের একটির নাম অমর মিত্র, আরেকটির নাম মহাদেব রায়। অমরের বয়স 18 বছর। তার শরীর দীর্ঘ ও বলিষ্ঠ, কপাল চওড়া, চোখ দুটি ছোট কিন্তু উজ্জ্বল, নাকটি তীক্ষ্ণ, মুখখানি লম্বা, থুতনিতে একটি কাটার দাগ আছে, গায়ের রং উজ্জ্বল শ্যাম। মহাদেবের বয়স 16 বৎসর। তারও শরীর বলিষ্ঠ কিন্তু দীর্ঘ নয়, মুখখানা গোল, চোখ দুটি বড়, নাকটি মোটা, গায়ের রং কালো, কতকটা পোড়া লোহার মতো। তাহার বাম হাতের তর্জনীর একটি কর নাই। দুজনেরই পরিধানে ছাই রঙের হাফ প্যান্ট, পায়ে জুতা মোজা, গায়ে ফ্লানেলের শার্ট ও মোটা পশমি কোট, গলায় মাফলার, মাথার চুল ছোট করিয়া ছাটা। ছেলে দুটি 10 দিনের করারে বাড়ি হইতে বাহির হয়, কিন্তু 1 মাস কাটিয়া গেল, এখনো ফিরিয়া আসিল না। ইহাতে মনে হয় তাহারা হঠাৎ কোনো দুর্ঘটনায় বা বিপদে পড়িয়াছে। কেহ যদি তাদের সন্ধান দিতে পারেন, তাকে সাধ্যমতো পুরস্কৃত করিব। যেদিন সকালে বিজ্ঞাপনটি বার হল, সেদিন তখন অমর বলছে, মহাদেব, কালকের রাতখানা কেটেছে গাছের ডালে। মহাদেব ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করল, চুপ। তারপর কাটা তর্জনীটা সামনের দিকে বাড়িয়ে দেখালে একটি বড় ঝাঁকড়া গাছের নিচে অন্তত 30টা মরার মাথা ওপর ওপর সাজানো। তার সামনে একটি মানুষ। মানুষ, হ্যাঁ, মানুষই বটে। কিন্তু তার চেহারা দেখে দুজনেরই প্রথমে বিশ্বাস হলো না যে সে মানুষ। মানুষ কখনো এত কুৎসিত, এমন ভীষণ দর্শন হয়? তার গায়ের রং কালো, চোখ দুটি লাল, নাকটা মোটা, গলায় হাড়ের মালা, হাতে হাড়ের তাগা, কানে হাড়ের কর্ণাভরণ, ঠোঁট দুখানা একটু পুরু, পরিধানে সামান্য আচ্ছাদন। তার পাশে গাছের গায়ে দুটো সুতীক্ষ্ণ বর্ষা হেলানো রয়েছে। তারা দুজনে একখানা পাথরের আড়ালে দাঁড়িয়ে লোকটিকে লক্ষ্য করছিল। আর একটু অপেক্ষা করলে হয়তো ভালো করে সব দেখা যেত। কিন্তু অমর হঠাৎ মহাদেবকে একটি ধাক্কা দিয়ে সরিয়ে নিজেও এক লাফে সেখান থেকে সরে গেল। তাদের কাছ থেকে হাত 4-5 দূরে একটা অজগর মরার মতো পড়ে আছে। তার পেটটা মোটা, হয় হরিণের বাচ্চা, নয় খরগোশ, এমনই ধরনের কোনো ছোটোখাটো প্রাণী গিলে পড়ে পড়ে হজম করছে। সেখান থেকে হাত কুড়িক নিচে একটি জঙ্গল, বনশিউলি, চারাবেল, কাঁটালতা ইত্যাদি, ও তাদের মাঝে মাঝে 2-4টে শাল, পলাশ, আমলকি প্রভৃতি চেনা অচেনা বড় গাছ রয়েছে। দুজনে তাড়াতাড়ি ওপর থেকে নেমে জঙ্গলটার ধারে এসে দাঁড়ালো। মহাদেব বলল, এভাবে যে এখানে এসে পড়ব কে জানত? লোহা বাঁধানো বাঁশের লম্বা লাঠিখানার আগা দিয়ে একখানা পাথরকে আস্তে আস্তে খোঁচা মারতে মারতে অমর বলল, কিন্তু এসে যখন পড়েছি, তখন জায়গাটি ভালো করে দেখে নিয়ে তবে বাড়ি ফিরব। সে তো পরের কথা, হয়তো দেখা হবে, বাড়ি আর ফিরতে পারবো না। অমর বলল, আমরা কোথায় এসেছি বলতে পারো? মহাদেব একটু ভেবে বলল, যতদূর মনে হয় একেবারে আসামের সীমান্তে এসে পড়েছি। এর পরেই ব্রহ্মদেশ, মগের মুল্লুক। কেবল মগের মুল্লুক নয়, বাঘের মুল্লুকও। দেখো দেখো, সামনের জঙ্গলটি নড়ছে না? হ্যাঁ, তাই তো। ওই ওপর দিকে কিসের শব্দ শোনা যাচ্ছে। অমর উত্তেজিত হয়ে উঠল।
বলল, বাদিকে একটি সরু পথ দেখা যাচ্ছে, শিগগির ওইদিকে চলো। সেদিকে যেতে হলে কতকগুলো পাথরের ওপর দিয়ে যেতে হয়। সমতলবাসী লোকের পক্ষে তার ওপর দিয়ে যাওয়া কঠিন, কিন্তু এই 20 দিনে পার্বত্য পথ তাদের কাছে অনেক সহজ ও সরল হয়ে এসেছে। দুজনের পিঠে দুটো হ্যাবারস্যাক ভরা জিনিসপত্র। তারা তাই পিঠে নিয়েই পাথরগুলোর ওপর দিয়ে পথে লাফিয়ে পড়ল। তারপর সেখান থেকে দেখল ওপরে সেই মানুষ পিশাচটি খানিকটা নিচে নেমে এসে একটি পাথরের ওপর দাঁড়িয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তার দুহাতে লম্বা দুখানা বর্ষা। অমর বলল, ওকে ধরাশায়ী করা কিছুই কঠিন নয়, কিন্তু ওর হাতের ওই বর্ষা। সামাল অমর! বলেই মহাদেব হঠাৎ অমরের হাত ধরে নিচের দিকে একটা টান দিয়েই পাথরের আড়ালে চট করে বসে পড়ল। তার পাশে অমরও বসেছে। আর সেকেন্ড কয়েক দেরি হলেই সে বর্ষাবিদ্ধ হয়ে রক্তাক্ত দেহে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করত। সে বসবার সঙ্গে সঙ্গেই ওপর থেকে শো করে একটা বর্ষা এসে হাত কতক দূরে সামনের পাথরের গায়ে লেগে ছিটকে খানিকটা দূরে গিয়ে পড়ল। ওই যে পাথরখানা গর্ত হয়ে গেছে। অমর বলল, খুব জোর বেঁচে গেছি। এবার বুঝেছি লোকটাকে। ওরা হলো হেড হান্টার, মানুষের মাথা সংগ্রহ করে বেড়ায়। আমি বলবো পিশাচ, কিন্তু এখানে কতক্ষণ? অমর পাথরখানার পাশের দিকে বসেছিল। বলল, সর্বনাশ, ও যে বাঘের মতো গুড়ি মেরে নেমে আসছে। ওই বর্ষাটা যদি কোনো রকমে কেড়ে নেওয়া যায়, তাহলে ওরই মাথাটা ভেঙে গুড়িয়ে আমি হেড গ্রাইন্ডার হব। মহাদেব দু হাতের ওপর ভর দিয়ে পাথরের আড়াল থেকে উকি মেরে দেখেই চট করে একখানি শের দুয়েক ওজনের ধারালো পাথর তুলে নিয়ে বলল, অমর, তুমি এই ছোট পাথরটা তুলে নিয়ে বাঁ ধারে ছুঁড়ে দাও শিগগির। কেন? পরে বলবো, আগে বাঁচি। অমর তৎক্ষণাৎ একখানা পাথর তুলে নিয়ে বাঁ ধারে ছুঁড়ে দিল। মহাদেবও চট করে উঠে দাঁড়ালো। তারপরই সে তার হাতের ধারালো পাথরখানা সামনের দিকে সজোরে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে শব্দ হলো। মহাদেব এক লাফে পাথরখানার আড়াল থেকে বাইরে গিয়ে দাঁড়ালো। আবার একখানা পাথর কুড়িয়ে নিল। অমর তার সঙ্গে সঙ্গে পাথরের আড়াল থেকে বেরিয়ে দেখে কিছু দূরে পিশাচটা কাত হয়ে পড়ে কাতরাচ্ছে। তার মাথার একপাশ থেকে রক্ত বার হচ্ছে। সে তৎক্ষণাৎ ছুটে গিয়ে তার হাতের বর্ষাখানা একটানে কেড়ে নিলে। সেই দিনই দুপুরের দিকে সামনে কয়েকটা বুনো কমলা লেবুর গাছ। গাছ ভরে ফল ধরেছে। কোনো কোনো ডালের পাতা দেখা যায় না। ফলগুলোর কতক পাকা, কতকগুলোতে কেবল রং ধরেছে, কতকগুলো একেবারে কাঁচা। মাথার ওপর মেঘ নির্মুক্ত নীল আকাশ, তার কোল ঘিরে বনাচ্ছন্ন নীলাভ শৈলমালা। মহাদেব একটা শাল গাছের নিচে ঘাসের ওপর আছোয়া অবস্থায় রয়েছে। রোদটুকু বেশ মিষ্টি লাগছে। একটা গাছ থেকে পাকা কমলা ছিঁড়তে ছিঁড়তে অমর বলল, লোকটি হয়তো বেঁচে নেই। পিশাচের প্রাণ অত সহজে বার হয় না। ফলগুলো পকেটে পুরে নিয়ে অমর মহাদেবের পাশে বসে পড়ল। তারপর সেগুলো সব পকেট থেকে বার করে ঘাসের ওপর রেখে বলল, নাও, বুনো কমলা মন্দ লাগে না। আজ কমলার পাকা কুল খেয়ে কাটাতে হবে। বর্ষাখানা ওর কাছ থেকে কেড়ে নিয়েছি, কিন্তু এখনও কাজে লাগলো না। একটা কমলার খোসা ছাড়াতে ছাড়াতে মহাদেব বলল, ও যদি মরেই থাকে, ওর জাত ভাইরা মরেনি। এ ব্যাপারে প্রতিশোধ না নিয়ে কি তারা ছাড়বে? আমরা যে ওকে মেরেছি তা তো কেউ দেখেনি। দেখলে এটা ঠিক যে অক্ষত শরীরে কেউ এখনো থাকতাম না। বলেই আমার হাতের কমলার খোসাগুলো সামনের জঙ্গলটার দিকে ছুঁড়ে দিল। তারপর আবার বলল, তুমি চমৎকার বুদ্ধি হাঁটিয়েছিলে। পাথরটি ওর পাশে গিয়ে পড়তেই সেদিকে যেই ফিরে তাকালো, আরে দেখো দেখো, ওই পাহাড়টির ওপর থেকে একসার মানুষ নেমে আসছে। মহাদেব চট করে উঠে বসে চোখের ওপর হাত রেখে সামনের পাহাড়টার দিকে লক্ষ্য করতে লাগল। তাদের চারধারে পাহাড় ও ঘন জঙ্গল, তার মাঝে এই ছোট উপত্যকাখানি। কিছু দূরে সাদা বালির মধ্যে দিয়ে
খুব সরু একটি জলধারা বয়ে চলেছে। রৌদ্রের বালি ও জল রূপার মতো চিকচিক করছে। ওটা যেন বনদেবীর গলার হার। মহাদেব তাকিয়ে থাকতে থাকতে বলল, এ সময় বাইনাকুলারটা থাকলে বড় সুবিধা হতো। অমর সামনের সেই পাহাড়টার দিকে তাকিয়েছিল। বলল, সেদিন তাড়াতাড়িতে সব গোলমাল হয়ে গেল। সেখানে গেলে কিন্তু বাইনাকুলারটা ও জলের বোতলটি নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ বনে আর যাই থাক, চোর নেই। মহাদেব বলল, দেখছো লোকগুলোর মাথায় যেন শিং। শিং না পালক। পালক পরে রেড ইন্ডিয়ানেরা। সামনের ঢালুটির ওপর একখানা ছোট পাথর গড়িয়ে দিতে দিতে অমর বলল, আর এখানে বসে কি হবে? যাবে কোথায়? খানিকটা এগিয়ে যাওয়া যাক। মনে হচ্ছে আমরা একেবারে ব্রহ্মের সীমান্তে এসে। ও কিসের শব্দ? বলেই অমর কান পেতে শুনতে লাগলো। মহাদেবও মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু শব্দটা কিসের ও কোন দিক থেকে আসছে কেউ বুঝতে পারছে না। মনে হচ্ছে নিস্তব্ধ বনভূমির একেবারে অন্তঃস্থল থেকে শব্দটা উঠছে, গাং 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 গাং। মহাদেব বলল, সেই মানুষগুলো কোথায় গেল? আমার লাফিয়ে উঠে বলল, ওঠো, পালাও। ওই যে তারা বালির ওপর দিয়ে নদীর দিকে আসছে। মনে হচ্ছে নদী পার হবে। তাদের হাতে ঢালো বর্ষা। ওই যে কয়েকজনের হাতে লম্বা দা। রোদে বর্ষার তীক্ষ্ণ আগা ও দায়ের মুখ ঝকঝক করে উঠল। তাদের পিছনের দিকে একটি ঘন জঙ্গল ছিল। দুজনে তাড়াতাড়ি উঠে হ্যাবারস্যাক দুটি পিঠে তুলে লাঠি দুখানা হাতে নিল। অমর বলল, বর্ষাখানা নাও। মহাদেব বর্ষাখানা তুলে নিয়ে অমরের সঙ্গে ঝোপটার দিকে ছুটতে লাগল। জঙ্গলের মধ্যে ঢুকে অমর বলল, এখান থেকে দেখা যাক ওরা কোন দিকে যায়। মহাদেব বলল, তবে আরো খানিকটা সরে যাওয়া যাক। ওই যে ওই খয়ের গাছটার নিচে পাথরখানার ওধারে। অমর মহাদেবের পিছনে যেতে যেতে একবার ফিরে দেখল। তারপর বলল, ওই দেখো, ওরা নদী পার হয়ে আমরা যেখানে বসেছিলাম সেই দিকে যাচ্ছে। খয়ের গাছটা সেখান থেকে বেশি দূরে ছিল না। দুজনের সামনে থেকে জঙ্গল সরাতে সরাতে খয়ের গাছটার নিচে গিয়ে পাথরখানার পাশে দাঁড়ালো। আবার সেই শব্দ হচ্ছে, গাং 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 গাং। মহাদেব বলল, শুনতে পাচ্ছ? অমর বলল, শব্দটা পিছন থেকে আসছে বলে মনে হচ্ছে না? মহাদেব নির্ভয়ে এধারে ওধারে তাকাতে তাকাতে বলল, ওই ওই দূরে নাচ হচ্ছে। নিচে ওই পাহাড়টির ধারে তাকিয়ে দেখো। অমর পাথরখানার কাছ থেকে একটু সরে গিয়েই পিছিয়ে এসে বলল, সেই লোকটি যাকে আমরা তখন মেরেছিলাম। লোকটার হাতে লম্বা দা। ও আমাদের মাথা নেবার জন্য এগিয়ে আসছে। তুমি কি পিছিয়ে যেতে বলো? মোটেই না। তার কথা শেষ হতে না হতে পিছনে একসঙ্গে কতগুলো লোক চিৎকার করে উঠল। দুজনে সভয়ে ফিরে দেখে সেই লোকগুলো, যারা তখন পাহাড় থেকে নেমে আসছিল, তারা একেবারে জঙ্গলের ধারে এসে পড়েছে। মহাদেব বলল, শিগগির বাজারে ছুট দাও। ওই দেখো, লোকটির পিছনে আরো অনেকে। আমাদেরকে ওরা বেড়াজালে ঘিরবে। তার আগেই জাল কেটে সরে পড়া যাক। এমন সময় হঠাৎ সা করে তার মাথার উপর দিয়ে একটা বর্ষা চলে গেল। দুজনে জঙ্গলের মধ্য দিয়ে যথাসাধ্য জোরে ছুটছে। সামনে ঢালু জমি, তার জায়গায় জায়গায় ছোট বড় পাথর, তারপরে পাহাড়। ছুটতে ছুটতে অমর বলল, বড় আশ্চর্য বোধ হচ্ছে। আমরা এত দূর এসে পড়লাম, তবুও আমাদের পিছনে শত্রু বা অস্ত্র কিছুই আসছে না কেন? তার শেষ কথাটির সঙ্গে সঙ্গে পিছন থেকে গোলমাল শোনা যেতে লাগলো। মহাদেব ফিরে দেখে বলল, যুদ্ধ, লড়াই, অবাধে দাবর্ষা চালাচ্ছে। ওই দেখো। অমরও ফিরে দাঁড়িয়েছিল। বলল, কি বিভৎস দৃশ্য। লোকটা মাথা এক কোপে কেটে ফেলল। শুধু কেটে ফেলল, ওই যে মাথাটা কুড়িয়ে নিচ্ছে। পারল না। ওই দেখো, ওর দলের একজনের বর্ষা লোকটার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল। ওর মাথা কেটে নিচ্ছে। কিন্তু আরেকটা দল এলো কোথা থেকে? লোকটা হেড হান্টার। ওরা মাটি ফুঁড়ে উঠেছে। বিজয় দল আমাদেরও হেড হান্ট করবে। এই বেলা সরে পড়ো অমর। বলে মহাদেব অমরের হাত ধরে একটা টান দিয়ে পাহাড়টার দিকে ছুটতে গেল। দাঁড়াও, শেষ অবধি কি হয় দেখা যাক। ওই যে ওরা পালাচ্ছে। তবে আর ভয় কি? কিন্তু এদিকে রাতের আশ্রয় চাই।
সারাদিন কুল আর কমলা লেবুর ওপর দিয়ে কেটে গেল। ওই দেখো, যে লোকটি আমাদের প্রথমে আক্রমণ করেছিল তার মাথাটা মাটিতে লুটোচ্ছে। দুপক্ষেই 2-4 জন করে হতাহত হয়েছিল, কিন্তু যারা নদী পার হয়ে এসেছিল তারা হলো জয়ী। তাদের হতাহতদের জঙ্গলের মধ্যে ফেলে রেখে দিল ছুট। যারা আহত হয়েছিল তারা কাতরাচ্ছে, কিন্তু বেশিক্ষণ সে যন্ত্রণা ভোগ করতে হলো না। জয়ীদের মধ্যে যাদের হাতে দা ছিল তারা ছুটে লোকটার মাথা কাটতে গেল। হেড হান্টারদের ধারণা, যে যতগুলো মাথা সংগ্রহ করতে পারবে সে তত বড় বীর। বীরত্বে খাটো হতে চায় কে? তাদের মধ্যে প্রত্যেকেরই লক্ষ্য হলো সেই আগে মাথাগুলো সংগ্রহ করবে। ফলে বাঁধল ঘরোয়া দ্বন্দ্ব। দ্বন্দ্বের পরিণামে একজনের মাথা ঘাড় থেকে পরিষ্কার নেমে গেল। মাথা শূন্য রক্তাক্ত ধরটা একপাশে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দাঁড়িয়ে দেখতে অমর ও মহাদেবের আর প্রবৃত্তি হলো না। তারা সেখান থেকে তাড়াতাড়ি সামনের পাহাড়টার দিকে চলতে লাগলো। ঢালুর ওপর উঠতে উঠতে অমর বলল, যারা নাচ গানে মত্ত ছিল তারা কে? ওই যে ওই পাহাড়ের ওপর উঠে যাচ্ছে, চলো আমরা সরে পড়ি। এদিকে শীতের বেলা পড়ে আসছে। উপত্যকায় জঙ্গলের মাথায় পাহাড়ের দীর্ঘ ও কালো ছায়া পড়েছে। মাথার উপর দিয়ে ঝাঁক বেঁধে পাখি উড়ে যাচ্ছে। সম্ভবত পাখিগুলো টিয়া। মহাদেব বলল, জলের কি করা যাবে? জল না হলে তো চলবে না, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। অমর এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, ওই ডান ধারে ঢালুর পাশে বালি দেখা যাচ্ছে। ওটা সেই জলধারা যার কাছে আমরা বসেছিলাম। আমার হ্যাভারস্যাকে 4 কনডেন্স মিল্কের 4টে খালি টিন আছে। চেপে ঢাকনি বন্ধ করলে জল পড়বে না। চলো এই দিক দিয়ে ওখানে নেমে পেট পুড়ে জল পান করে 2টো টিনে জল ভর্তি করে আনা যাক। কিন্তু আজকের রাতও কি গাছের ডালে কাটাবে? কথাটা মহাদেবের মনে ছিল না। অমরের কথায় সে চিন্তিত হয়ে পড়ল। তারপর বলল, উপায় কি? কোনো বড় গাছও তো চোখে পড়ছে না যার ডালে দুজনে আশ্রয় নিতে পারি। আচ্ছা, ওই পাহাড়টার ওপর দিকে একটা গুহার মতো কিছু দেখা যাচ্ছে না? মহাদেব লক্ষ্য করে বলল, হয়তো ওটা গুহা, অথবা ওই পাথরগুলোর মাঝে খানিকটা ফাঁকা জায়গা। কিন্তু গুহাই হোক বা ফাঁকা জায়গাই হোক, ওখানে উঠতে উঠতে যে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসবে সে এক ভাবনার বিষয় বটে। কিন্তু টর্চের আলোয় যতদূর সম্ভব। ব্যাটারিগুলোও যে শূন্য হয়ে এলো। তারপর দুজনেই চুপচাপ চলতে লাগলো। তারা ঢালুর ওপর থেকে দেখল নদীটার ধারে এক পাল বুনো মোষ। তাদের কতক জলে, কতক ওপরে দাঁড়িয়ে আছে। 2-4টে এপাশে ওপাশে মাঝে মাঝে ঘুরে দাঁড়াচ্ছে। অমর বলল, এরপর হয়তো আসবে বাঘ। ওপারে ওই লম্বা ঘাসের বন দেখছো, ওর মধ্যে বাঘ লুকিয়ে থাকা অসম্ভব নয়। সবই সম্ভব, কেবল জল না হলে আজকের রাত কাটানো সম্ভব হবে না। জল চাই। বাঘ আসুক, হাতি আসুক, এই পিশাচের দেশে মানুষের সঙ্গে এক ঘাটে জল খাবে। মোষগুলোর সকলেরই বোধ হয় জলপান করা শেষ হয়েছিল। তারা মিনিট 2-এর মধ্যেই সেখান থেকে দূরের জঙ্গলটার দিকে দৌড় দিল। অমররাও ছুটতে ছুটতে গিয়ে তাড়াতাড়িতে যতটা পারে জলপান করে টিন দুটোয় ভরে নিয়ে আবার ফিরে আসতে লাগলো। তারপর ঢালু জায়গাটির দিকে পাহাড়ের কাছে এসে ওপরে উঠবার পথ খুঁজতে লাগলো। কিছুক্ষণ আগেই সূর্য পাহাড়ের আড়ালে নেমে গেছে। যে ছায়া ক্ষীণ ছিল তা গাঢ় হয়ে এসেছে। যেখানে আলো ছিল সেখানে এখন অন্ধকার। দুজনে ওপরে উঠছে। গুহাটি বড়জোর 100 ফুট উঁচুতে হবে। তাদের ডান ধারে কোমর সমান উঁচু জঙ্গল, নানা রকম গাছে ভরা। কোনো কোনো গাছের পাতা হাতে লেগে হাত কুটকুট করছে। কোনো কোনো গাছের কাঁটায় ছড়ে কয়েক জায়গায় একটু রক্ত বেরিয়ে এলো। ক্ষতগুলো জ্বালা করছে। অমর বলল, আর যে কিছু দেখা যায় না। আন্দাজে মনে হচ্ছে আমরা অর্ধেক পথ উঠেছি। এবার টর্চ জ্বালো। মহাদেব হ্যাভার্স একটি পিঠ থেকে সামনের দিকে ঘুরিয়ে এনে হাতড়ে হাতড়ে তার মধ্যে থেকে টর্চ বার করে বলল, ওই যা, এর মধ্যে যে ব্যাটারি নেই। অমর, তোমার টর্চটা?
আমার টর্চটার যে বাল্ব খারাপ হয়ে গেছে। তোমার কাছে সে যে ভালো ব্যাটারিগুলো পরশু দিয়েছিলাম। ভুল করছো, পরশু নয়, কাল আমাকে দুটো খারাপ ব্যাটারি দিয়ে বললে এগুলো রেখে দাও, যা হোক কোনো কাজে লাগবে। মহাদেব হ্যাভারস্যাকটি হাতড়াতে হাতড়াতে বলল, আমার এটির মধ্যেও খারাপ ও ভালো ব্যাটারিতে মিশিয়ে গেছে। উপায়? দাঁড়াও, দেশলাই জ্বালি। বলে আমার পকেট থেকে দেশলাই বার করে জ্বালল, কিন্তু উত্তরে বাতাসের এক ফুৎকারে তৎক্ষণাৎ কাঠিটা গেল নিবে। আবার জ্বালল, আবার নিবে গেল। আবার জ্বালবার উদ্যোগ করতেই মহাদেব বলল, কাঠিগুলো ফুরিয়ে যাবে, দাঁড়াও, এই যে ব্যাটারি পেয়েছি। তার কথা শেষ না হতেই অমর তার হাত চেপে ধরে বলল, কি ওটা? তখন গাঢ় অন্ধকারের বন্যায় সমগ্র পার্বত্যভূমি ঢেকে গেছে। আলোর মধ্যে কেবল আকাশে তারা, নিচে জোনাকি। শব্দের মধ্যে কেবল উত্তরে বাতাসের হু হু শব্দ ও ঝিল্লির আর্তনাদ। মহাদেব বলল, কি? ওই যে নিচে ধকধক করে জ্বলছে। টর্চটার খোলের মধ্যে তখন ব্যাটারি পোড়া শেষ হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ক্যাপটা এঁটে মহাদেব সুইচ টিপল। আলো জ্বলল না। সে শুষ্ক গলায় বলল, বাঘ উঠে আসছে। অমর তাকে জোরে একটা ঠেলা দিয়ে বলল, ওঠো শিগগির। কোথায়? মহাদেবের শরীরটা যেন একটু অবশ হয়ে এসেছিল। অমর তার সে ভাব বুঝতে পেরে বলল, আমরা ওর উপর দিকে আছি। যদি বাঘই হয়, ধরবার সময় আমাদের ঘাড়ে পাকিয়ে পড়বে, কিন্তু যদি ক্রমাগত ওপরে উঠতে থাকি, হয়তো শেষ অবধি আর ধরবার চেষ্টা করবে না। করবে না? না, ওঠো। বলে অমর মহাদেবকে একরকম ঠেলেই তুলতে লাগল। কিন্তু পাথর ভরা পথ, প্রতি ধাপে বাধা। হাত 4-5 উঠে অমর একবার পিছন দিকে ফিরে দেখল, ওই যে এখনো জ্বলছে, আরও খানিকটা যেন উঠে এসেছে। তার মনে হলো বাঘের মুখে আজ অনিবার্য মৃত্যু। সে বলল, না, দেশলাইটা জ্বালতেই হলো। আমার হ্যাভারস্যাকে দুখানা খবরের কাগজ আছে, তাই দিয়ে আগুন জ্বালি, খামোখা প্রাণ দিতে যাব কেন? বলতে বলতে সে ক্ষিপ্র হাতে হ্যাভারস্যাক থেকে একখানা খবরের কাগজ টেনে বার করে তাতে আগুন ধরিয়ে দিল। আগুনের আভায় দেখল সামনে কয়েকটি ছোট ছোট কাটা গাছের শুকনো ডাল পড়ে আছে। আগুন দেখে মহাদেবের শরীরে শক্তি ও মনে সাহস ফিরে এলো। সে তাড়াতাড়ি ডালগুলো জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিল। অমর বলল, তুমি ততক্ষণ টর্চটা ঠিক করো, আমি আগুনটা জ্বালিয়ে রাখছি। মহাদেব আবার হ্যাভারস্যাক থেকে 4টে ব্যাটারি বার করে টর্চ লাগিয়ে সুইচ টিপল। এবারও আলো জ্বলল না। সে ব্যাটারিগুলোকে অদল বদল করে টর্চে পুড়ে আবার সুইচ টিপল। নিমেষে তারই থেকে সুতীব্র সাদা আলো তীরের মতো অন্ধকারের বুক চিরে দূরে গিয়ে পড়ল। তাতে বহুদূর অবধি স্পষ্ট দেখা গেল আগুন তখন জ্বলছিল। যে জায়গায় তারা সেই জ্বলন্ত জিনিস দুটো দেখেছিল, সেই জায়গাটির ওপর টর্চের আলো ফেলতেই সেখান থেকে চট করে একটা কি যেন পাশে সরে গেল। অমর বললে, কিছু নেই তো? মহাদেব তারপর টর্চের আলো চারধারে ঘুরিয়ে বলল, এবার এখান থেকেই গুহাটা পরীক্ষা করা যাক। অমর বলল, এই শীতে আর এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আগুনটা থাকতে এসো, হাত দুখানা সেঁকে নি। মহাদেব ততক্ষণে গুহাটি লক্ষ্য করে টর্চের আলো ফেলছে। নিচে থেকে সেটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল, উপরে সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সে আরও বার কয়েক এধারে ওধারে টর্চটা ঘুরিয়ে বাঁ দিকে তার আলো ফেলেই চমকে উঠল। আলোতে দেখা গেল সেটা গুহা নয়, ওপরে নিচে ও পাশাপাশি সাজানো খান কয়েক বড় পাথর। তাদেরই মাঝে যে ফাঁক রয়েছে সেটাকেই দেখাচ্ছে ঠিক একটা গুহার মতো। অমরও ঠিক সেই সময় জায়গাটার দিকে ফিরে তাকালো। তাকিয়েই বলে উঠল, ভাল্লুক! ভাল্লুককে তাড়িয়ে ওর গুহা দখল করতে হবে। বলে মহাদেব একটু নেমে অমরের পাশে এসে দাঁড়ালো। ভাল্লুকটার চোখে আলো পড়তেই
সেও একটা ক্রুদ্ধ ডাক ছেড়ে উঠে দাঁড়িয়েছে। একটু আগে দুজনেরই হাত পা ঠান্ডা হয়ে আসছিল, এখন বেশ গরম বোধ হতে লাগলো। অমর বলল, কিন্তু তা না হলে এই গহন বনে শীতে কোথায় রাত কাটাবো? কাজটা বড় সোজা নয়, আর যদি বা ওকে গুহা থেকে বার করা যায়, গুহাটা বেশিক্ষণ দখলে রাখা যাবে না, ও আবার ফিরে আসবে। ইতিমধ্যে অমর গোটা কয়েক পাথর কুড়িয়ে নিয়েছিল। সে ভাল্লুকটাকে লক্ষ্য করে একখানা পাথর ছুঁড়ে মারলে। পাথরখানা গুহার মতো জায়গাটার বাইরে একখানা পাথরে লেগে ছিটকে পাশে গিয়ে পড়ল। তারপরই আবার একখানা, আরও একখানা। শেষের খানা গিয়ে ভাল্লুকটার লাগলো ঠিক নাকে। সে আঘাতে ভাল্লুকটা তৎক্ষণাৎ পড়ে গেল। মহাদেব বলল, এখানে আর এক মুহূর্তও নয়। তোমার নির্বুদ্ধিতায় আজ ভাল্লুকের হাতে আবার প্রাণ যাবে। নেমেই বা যাবে কোথায়? নিচেও তো রক্ষা নেই। ওপরে থাকলেও ভাল্লুকে ছিঁড়ে খুঁড়ে শরীরটাকে অক্ষত রাখবে না। বলে মহাদেব আবার টর্চের আলো ভাল্লুকটার উপর ফেলল। ফেলে বলল, ওই দেখো, উঠে দাঁড়িয়েছে। দাঁড়াক, আমি ওটাকে শেষ করবই। দাও টর্চটা আমার হাতে। বলে অমর মহাদেবের হাত থেকে টর্চটা কেড়ে নিলে। বেশ, তবে ভালো করেই চেষ্টা করা যাক। বলে মহাদেব তার হ্যাভারস্যাকের ভেতর থেকে হাত দুই লম্বা ও হাতখানেক চওড়া ছেঁড়া কাপড় বার করে লোহা বাঁধানো লাঠিখানার মাথায় জড়িয়ে বাঁধল। তারপর একটা বড় শিশি থেকে খানিকটা স্পিরিট তার চারধারে ঢেলে শিশিটা আবার ছিপি দিয়ে বন্ধ করে হ্যাভারস্যাকে রেখে লাঠির আগায় আগুন ধরিয়ে দিল। সেটা মশালের মতো জ্বলতে লাগলো। সেটাকে সামনের দিকে বর্ষার মতো কাত করে ধরে বলল, ওঠো অমর, টর্চটা এক মুহূর্তও সরিও না। দুজনে পাশাপাশি উঠতে লাগলো। অমরের পিঠে বর্ষাখানা বাঁধা, সে লাঠি ভর দিয়ে উঠছে। হাওয়ায় আগুনের শিখা এধারে ওধারে ঘুরছে। তারা যত কাছে আসে ভাল্লুকটা তত অস্থির হয়। টর্চের আলোয় তার চোখ দুটো ছোট হয়ে এসেছে। পাথরের আঘাতে নাক দিয়ে রক্ত পড়ছে। শেষে যখন দুজনে তার কাছ থেকে প্রায় হাত দশেক দূরে, তখন সে গুহার ভেতর থেকে বেগে বেরিয়ে পাশের অন্ধকারে সরে গেল। অমর তাকে অনুসরণ করে টর্চের আলো ফেলল। মহাদেব বলল, ওই যে নেমে যেতে যেতে ফিরে দেখছে। এই বেলা চলো, জায়গাটা দখল করে ওর মুখের কাছে আগুন জ্বেলে রাখি। আজও সারা রাত চোখে ঘুম আসবে না। গাছের ডালের চেয়ে ভাল্লুকের বাসা ঢের ভালো। দুজনে উপরে উঠে গহ্বরটার মুখের কাছে দাঁড়াতেই একটা উৎকট গন্ধ নাকে এসে লাগলো। মহাদেব ভেতরে টর্চের আলো ফেলে বলল, কোনো পচা জিনিস বা কিছু তো দেখা যাচ্ছে না, তবে কিসের গন্ধ? অমর বলল, ভাল্লুকটার গায়ের। ওই দেখো, ভেতরে অনেকখানি জায়গা রয়েছে, দুজনে স্বচ্ছন্দে পাশাপাশি শুয়ে থাকা যায়। চলো, শতরঞ্জিখানা বিছিয়ে একটু আরাম করে বসে একটু জলপান করা যাক। তার আগে বাইরে আগুন জ্বালবার জোগাড় করো। দুজনে গহ্বরটার ভেতর হ্যাভারস্যাক দুটো রেখে চারধারে থেকে শুকনো ঘাস, কাঁচা গাছ জড়ো করে রাখল। তারপর ধরাধরি করে খান কয়েক পাথর এনে গহ্বরের মুখে সাজিয়ে ঢোকবার পথটা ছোট করে ফেলল। অমর বলল, এবার চলো। কিন্তু ব্যাটারিটা কি সারা রাত জ্বলতে পারে না? না, যদি বা জ্বলে, ফলে আর ওটাকে দিয়ে আর কোনো কাজ হবে না। তোমার হ্যাভারস্যাকটা একবার খুঁজে দেখো তো, সত্যই ওর মধ্যে কোনো ভালো ব্যাটারি আছে কি না। আমার মনে হচ্ছে যেন এখনো 4টে আছে। আচ্ছা। বলে আমার গহ্বরটার ভেতরে ঢুকে শতরঞ্জিখানা খুলে পাথরের ওপর বিছিয়ে দিল। মহাদেব লাঠির আগা থেকে আগুনটা খুলে শুকনো পাতাগুলোর ওপর ফেলে ভেতরে ঢুকে পড়ল। তারপর শতরঞ্জির ওপর বসে বলল, এখন বাঘ ভাল্লুক যেই আসুক না, এখান থেকে এক চুলো নড়ব না। শরীর ক্লান্তি, ক্ষুধা ও তৃষ্ণায় ভেঙে পড়েছে। বলেই সে হ্যাভারস্যাকটা মাথায় দিয়ে শুয়ে পড়ল। অমর বলল, কিন্তু বাইরের আগুন কতক্ষণ থাকবে? মহাদেব বলল, যতক্ষণ হয় জ্বলুক, আর কিছু করতে পারবো না। যদি ভাল্লুকটা ফিরে আসে, ওর সঙ্গে পাশাপাশি ঘুমোবো। ওর গায়ের কম্বলে এই শীতে আরাম বোধ হবে। প্রথম রাতে কে জাগবে? তুমি ভাই। বলতে বলতে মহাদেবের কথা জড়িয়ে এলো। চোখের পাতা বন্ধ হয়ে গেল। এক টিন জল নিঃশেষ করে নিঃশ্বাস ফেলে অমর বলল,
বেশ। ভেতরে মহাদেবের নাক ডাকছে, বাইরে আগুন চটপট শব্দে জ্বলছে, ফুলকি উঠছে, ঝিঝি ঝা ঝা করছে, জোনাকির ঝাঁক যথেচ্ছ উড়ে বেড়াচ্ছে, শীতের বাতাস হু হু করে বয়ে যাচ্ছে। হাওয়ায় যেন কত দূর থেকে পার্বত্য ভূমির ওপর দিয়ে শিয়ালের ডাক ভেসে এলো। রাত্রির প্রথম জাম উত্তীর্ণ হয়ে গেল। অমর বাইরের জমাট অন্ধকারের দিকে তাকিয়ে জেগে বসে আছে, তার হাতে বর্ষা। ওঠো ওঠো মহাদেব, শিগগির ওঠো। মহাদেব ধর্মর করে উঠে বসল। প্রথমটা বুঝতে পারল না সে কোথায় ও ব্যাপার কি। কেবল দেখল চারধারে অন্ধকার। শুনছো মহাদেব, বাঘ ডাকছে, বাঘ বলে অমর টর্চের সুইচ টিপল। তার আলো তীরের মতো অন্ধকারের বুক চিরে দূরে গিয়ে পড়ল। মহাদেব বলল, বাঘ কোথায়? তা জানি না, ওই শোনো, সম্ভবত সেই নদীর ধারে ডাকছে। বাইরে আগুনটাও যে নিভে গেছে দেখছি। ভাল্লুকটা আর আসেনি? না, হয়তো এবার আসবে। এখন রাত ঠিক 2টো। বলে অমর তার ঘড়িটা আর একবার দেখে কানের কাছে তুলে সেটা চলছে কিনা পরীক্ষা করল। মহাদেব বলল, বর্ষাখানা আমার হাতে দাও, তুমি এবার ঘুমো। অমর শতরঞ্জির ওপর শুয়ে বলল, মহাদেব, কাল থেকে এই পিশাচের দেশের বাইরে যাবার পথটা খুঁজতে হবে, আর দরকার নেই। মহাদেব তার কথার কোনো জবাব দিল না। সেও মনে মনে সেই কথাই ভাবছিল এখানে আর নয়। অমর ঘুমোচ্ছে। মহাদেব বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বসে আছে। মিনিট কতক পরে তার মনে হলো দূরে মাটি থেকে অনেকটা ওপরে একটা আলো দেখা যাচ্ছে। আলোটা একভাবে চলছে। ওটা কি? সে মনে মনে আলোচনা করল। দুপুরে যেখানে নাচ দেখেছিল এবং যেখানে তারা দুজনে বসেছিল বা যুদ্ধ হয়েছিল, আলোটা সেই দিকে জ্বলছে না। আলোটা জ্বলছে তারা যে পাহাড়টার গহ্বরে আশ্রয় নিয়েছে তার ডান ধারে। ওখানে যে মানুষ আছে এতে আর ভুল নেই, কিন্তু অত ওপরে আলো জ্বলবে কেন? তারা না হয় বাধ্য হয়ে পাহাড়ের গহ্বরে আশ্রয় নিয়েছে। তাদের মতো আর কেউ কি ভাল্লুককে তাড়িয়ে? কথাটা শেষ হলো না। হঠাৎ গহ্বরটার বাইরে শব্দ হলো, ফোঁস ফোঁস। আলোয় তাদের চোখ ছোট হয়ে এসেছে। সে চট করে টর্চটার সুইচ টিপল। তার মধ্য থেকে আলো ছুটে বেরিয়ে এলো। সেই আলো এসে দেখল একজোড়া হায়েনা গহ্বরটার মুখে দাঁড়িয়ে তাদের দেখছে। আলোয় তাদের চোখ দুটো ছোট হয়ে এসেছে। সে বর্ষাখানা দিয়ে তাদের একটার চোখে খোঁচা দেবার আগেই জন্তু দুটো অন্ধকারে ডুবে গেল। মহাদেবের একবার ইচ্ছা হলো গহ্বর থেকে বেরিয়ে দেখে তারা কোন দিকে গেল, কিন্তু কিছুক্ষণ আগেই বাঘ ডাকছিল। এই অবস্থায় গহ্বর থেকে বার হওয়া বিপজ্জনক। তাছাড়া তার মনে হয় ভাল্লুকের গহ্বরে তারা আশ্রয় নিয়েছে। ভাল্লুকটার গুহার কাছে আসা অসম্ভব নয়। ওই যে সরসর শব্দ হচ্ছে কিসের? মনে হচ্ছে কি একটা টানতে টানতে কে যেন উপরে উঠছে। সে একবার ভাবল অমরকে ডেকে তোলে, আবার ভাবল সে নিজে তো ঘুমিয়েছে। ও বেচারায় ঘুম পরিপূর্ণ হয়নি, শরীরে ক্লান্তি পুরো মাত্রায় আছে। দেখা যাক শেষ অবধি কি হয়। শব্দটা ততক্ষণে আরো কাছে এসেছে। সে মনে করলে আরও কাছে আসবে, কিন্তু তা হলো না। তার বদলে সেই ভয়াবহ অন্ধকারে চকচক ও কর্মর শব্দ হতে লাগলো। তার মাঝে মাঝে কি যেন রাগে গড়গড় করে ওঠে। মহাদেবের গায়ে কাঁটা দিয়ে উঠল। তার মনে হলো ওটা বাঘ না হয়ে যায় না। বাঘটা একটা কোনো জন্তু মেরে চিবিয়ে তার হাড় ও মাংস খাচ্ছে। মহাদেবের হাত পা একটু কেঁপে উঠল। সে ভুলে গেল যে তার হাতে 4 ব্যাটারির একটি টর্চ। তার সুতীব্র আলোয় যে কোনো প্রাণীকে সাময়িকভাবে অন্ধ করে দেওয়া যায়। ওই কর্মর শব্দটা এত ভয়ানক যে শুনে অবধি তার চিন্তাশক্তি কিছু অবশ হয়ে গেছে। সে চুপ করে টর্চ হাতে নিয়ে বসে আছে। অমর চিত হয়ে শুয়েছিল। হঠাৎ চিৎকার করে উঠল,
সে শব্দে মহাদেবের চেতনা হলো। সে চট করে সুইচ টিপে অমরকে ঠেলা দিতে দিতে বলতে লাগলো, অমর, অমর, ওঠো ওঠো শিগগির। অমর আস্তে আস্তে চোখ মেলে দেখল সে আলো আধারের মধ্যে শুয়ে আছে। মহাদেব আবার ঠেলা দিয়ে বলল, অমর, ওঠো, বাইরে বাঘ, একেবারে আমাদের গহ্বরটার কাছে এসে পড়েছে। অমর এবার চট করে উঠে বলল, বাঘ গহ্বরটার কাছে এসে পড়েছে? কি করে বুঝলে? কর্মর শব্দ হচ্ছিল, বোধহয় কোনো জন্তুর হাড় মাংস খাচ্ছিল। কই, এখন শোনা যাচ্ছে না তো। হয়তো আলো দেখে আর আমাদের গলার আওয়াজ শুনে সরে গেছে। অমর মহাদেবের পাশে সরে এসে ঘড়ি দেখে বলল, রাত 4টে, আর ঘন্টা কয়েক কাটিয়ে দিতে পারলে হয়। তুমি টর্চটা নিভিও না। দুজনে চুপ করে বসে রইল। দূরে শিয়ালের দল রাত শেষ হবার খবর উঁচু গলায় ঘোষণা করল। সে খবরে কার লাভ জানি না, কিন্তু অমর ও মহাদেবের মনে একটু সাহস এলো। দুজনেরই মনে হলো শীঘ্রই রাতের এই ভয়াবহ অন্ধকার দূর করে ভোরের আলো দেখা দেবে। তারপর সময় কেটে যেতে লাগল। বাইরে সে কর্মর শব্দ আর শোনা যাচ্ছে না, কিন্তু দুজনেই আশঙ্কা করছে এই বুঝি বাঘ আসে। বাঘ না এলেও ভাল্লুকটা হয়তো ফিরে আসবে। কিছুক্ষণ পরে মহাদেব বলল, আমি দূরে ওপর দিকে একটি আলো দেখছিলাম, এখন আর সেটা নেই। সম্ভবত কোনো পিশাচের আস্তানার আলো সেটা, কিন্তু অত উপরে কেন? মনে হয় কোনো পাহাড়ের গহ্বর বা আমাদেরই এই গহ্বরটার মতো কোনো গহ্বরে সে আলো জ্বালিয়ে রেখেছিল। এছাড়া আর কোনো রকম ভাবতেও তো পারছি না। এমন সময় বাইরে কোথায় যেন কাক ডেকে উঠল। দুজনে গহ্বরের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল পূবের পাহাড়গুলোর মাথায় কয়েকটা তারা নিভে গেছে, আর সেখানে ফুটে উঠেছে একটু ভোরের আলো। অমর বলল, আর আধ ঘন্টাও লাগে না, বিপদ 1 মিনিটেই ঘটতে পারে, দেখা যাক। সৌভাগ্যবশত আর কোনো উৎপাত হলো না। চারধার থেকে হাজার পাখি কলরব করে জানালো আর রাত নেই। আকাশতল আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। শীতের সকাল, পাহাড়ের মাথায় সূর্য উঠল। নিচে বনে উপত্যকায় পাহাড়ের গায়ে মাথায় তা লুটিয়ে পড়ল। অমর বলল, এবার চলো, রওনা হওয়া যাক। শতরঞ্জিখানা গোটাতে গোটাতে মহাদেব বলল, এবার করতে হবে খাবারের জোগাড়। দুজনে সব গুছিয়ে পিঠে হ্যাবারস্যাক বেঁধে লাঠি ও বর্ষা হাতে নিয়ে গহ্বরের মধ্য থেকে বেরিয়ে এলো। নামছে আগে অমর, তার পিছনে মহাদেব। হাত কয়েক নেমেই অমর থমকে দাঁড়িয়ে বলল, ওই দেখো, শিউলি জঙ্গলের ফাঁকে। মহাদেব এগিয়ে এসে বলে উঠল, হরিণ। হরিণটাকে কাল রাতের বেলা শিকার করে একটি বাঘ এইখানে টেনে তুলে খেয়েছে। শুধু খেয়েছে নয়, খেয়ে এইখানেই কোথায় লুকিয়ে আছে, সম্ভবত পাহাড়ের ওই জঙ্গলে। এ তো এক বিপদে পড়া গেল। কোন দিকে সে আছে জানবার উপায় নেই। আমাদের যেতে হবে ওই জঙ্গলের মধ্য দিয়ে, তখন তার সামনে পড়াও বিচিত্র নয়। তারা দুজনে সেখানে দাঁড়িয়ে পরামর্শ করতে লাগলো কি করা যায়। অমর বলল, ওপর থেকে বড় বড় পাথর জঙ্গলের মধ্যে ছোড়া যাক। 2-1খানা বড় পাথরও দুজনে ঠেলাঠেলি করে নিচে ঠেলে দিই, চলো। বাঘ থাকলে নিশ্চয়ই সরে যাবে। মহাদেব বলল, সরে না গিয়ে তেরেও আসতে পারে, নাও পারে। অমর ভয় করে এমন প্রাণী খুব কম আছে, তার উপর দিনের বেলা, বাঘের বিক্রম খুব বেশি হবে না বলে অমর কতকগুলো ছোট ছোট পাথর কুড়িয়ে নিয়ে নিচের জঙ্গলের এধারে ওধারে ছুঁড়ে ফেলতে লাগলো। মহাদেবও তার সঙ্গে যোগ দিল। প্রায় গোটা 50 ঢিল ফেলে তারা দুটো বড় বড় পাথরকে ওপর থেকে ঠেলা দিয়ে নিচের দিকে গড়িয়ে দিল। পাথর দুখানা গড়াতে গড়াতে হুড়মুড় করে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ল। দুজনের তীক্ষ্ণ দৃষ্টিতে জঙ্গলের চারধার দেখছে। মহাদেব বলল, জঙ্গলটা ওখানটা একটু নড়ছে না? অমর বলল, ও হাওয়ায় দুলছে, ওখান দিয়ে কোনো জন্তু চলে গেলে গাছগুলো ঠিক ওভাবে দুলতো না। চলো নামি, চলো। দুজনে সাহসে ভর করে নামতে লাগলো।
হরিণের সেই অর্ধভুক্ত মৃতদেহের পাশ দিয়ে নিচের জঙ্গলে ঢুকল। জঙ্গলটা পার হতে হতে দুজনের মনে ভয় হচ্ছে, এই বুঝি বাঘটার সামনে পড়ে। কিন্তু কোনো জন্তুরই সামনে তাদের পড়তে হলো না। তারা জঙ্গলের ভেতর দিয়ে নির্বিঘ্নে নিচে নেমে গেল। অমর বলল, আমরা যে পথে এখানে এসেছি তা হয়তো খুঁজে পাবো না, কিন্তু এই জায়গাটার ম্যাপ যা মনে আছে তাতে বোধহয় বরাবর উত্তর দিকে গেলে আসামের মধ্যে পৌঁছতে পারি। মহাদেবও সে কথাটি ভাবছে। বলল, সম্ভব, পশ্চিম দিকে গেলেও বাংলাদেশে পৌঁছানো যায়। আমাদের উদ্দেশ্য যে কোনো উপায় হোক বাংলা বা আসামের মধ্যে গিয়ে পড়া। ঠিক বলেছ, আমাদের লক্ষ্য রাখতে হবে কেবল পশ্চিম বা উত্তর দিক। ওই তো সূর্য, চলো পশ্চিম দিকেই চলি। দুজনে ক্রমে সেই ছোট নদীটার ধারে এসে পৌঁছল। তার জলে হাত মুখ ধুয়ে খানিকটা জলপান করে তিন দুটোয় জল ভরে নিল। মহাদেব বলল, আজ যেরকম করেই হোক কিছু খাবারের ব্যবস্থা করতেই হবে, কোনো বন্যজন্তুর মাংস। অমর বলল, আমরা তো শিকারী নই, তবে যদি বলো সেই হরিণটা বোধ হয় এখনও পাহাড়ে জঙ্গলের ধারে পড়ে আছে, ওর দেহের খানিকটা কেটে আনি। কথাটা মুখে বললেও অমরের সে প্রবৃত্তি ছিল না। মহাদেব বলল, দেখা যাক, হাতে বর্ষা ও লাঠি আছে, কোনো রকমে যদি এ দুটো মাংস সংগ্রহের কাজে লাগানো যায়। যদি নয়, নিশ্চয়ই কাজে লাগাতে হবে বলে চারধারে তাকাতে লাগল। মাথার ওপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। চারধারে জনমানবহীন জঙ্গলাকীর্ণ পার্বত্য ভূমি। এর কোথায় বন্যজন্তু আছে কে জানে, আর থাকলেই যে তাকে শিকার করে খাদ্যের ব্যবস্থা করা যাবে তাও নয়। লাঠি ভর দিয়ে দুজনে উঁচু নিচু জমির ওপর দিয়ে চলেছে। মাঝে মাঝে ছোট ছোট জঙ্গল পড়ে। প্রায় ক্রোশখানেক এসে মহাদেব বলল, ওই পাহাড়টার উপর দিকে তাকিয়ে দেখো। অমর মহাদেবের নির্দেশ মতো তাকিয়ে দেখে পাহাড়টার মাঝ বরাবর একটা প্রকাণ্ড গুহা। গুহার মুখে অদ্ভুত আকৃতি জন কয়েক লোক দাঁড়িয়ে। তাদের গায়ে পশুর চামড়া, মাথায় দুটো শিং, বোধহয় মোষের, গলায় ও হাতে বোধহয় হাড়ের অলঙ্কার। লোকগুলো ওপরে দাঁড়িয়ে তাদের দুজনকে এক মনে দেখছিল। অমর ও মহাদেব তাদের দিকে তাকাতেই তারা চট করে সেখান থেকে সরে গেল। অমর বলল, এরা কি আদিম মানুষ? আমরা পৃথিবীর আদিম মানুষের পোশাক পরিচ্ছেদের যে কল্পনা করি, এদের পোশাকও সেই ধরনের। মহাদেব বলল, স্বভাবও নিশ্চয়ই তাদের মতো। বন্যজন্তুর কবল থেকে আত্মরক্ষা সম্ভব, কিন্তু এদের কাছে মুক্তি নেই। তুমি কি পালাতে বলছো? হ্যাঁ, কিন্তু পালাবেই বা কোথায়? আমরা এদেরই রাজত্বে এসে পড়েছি। কাল তো দেখেছিলে নিজেদের মধ্যে এরা কিরকম শান্তশিষ্টের মতো ব্যবহার করে। তবুও পালাও। বলতে বলতে মহাদেব বাঁ দিকে জঙ্গলটা লক্ষ্য করে ছুটতে লাগলো। অমরও তার পিছনে ছুটল। ছুটতে ছুটতে সে ফিরে দেখল। দেখেই বলল, মহাদেব, ওই ওরা আসছে, হাতে বর্ষা, ছুট। তার কথায় মহাদেবও ফিরে দেখেই বলে উঠল, পিশাচের দল। বনের কাছাকাছি গিয়ে অমর আবার ফিরে দেখেই বলল, মহাদেব, বৃথা চেষ্টা, ওরা দুদলে ভাগ হয়ে গেছে। একদল বনের ভেতরে ঢুকছে আর একদল বাইরে ছুটে আসছে। বনে ঢুকতে ঢুকতে মহাদেব বলল, তবুও চেষ্টা করা যাক, প্রাণ তো আজ গেছেই, আমাদের মাথা দুটো ওরা নিশ্চয়ই কেটে নেবে। কিন্তু সে জঙ্গলের গাছপালার মধ্যে দিয়ে পথ করে ছুটে যাওয়া সহজ নয়। হাত কুড়িক না এগোতেই তাদের পিছনে যারা আসছিল তারা বনে ঢুকে পড়ল। মহাদেব ফিরে দেখে বলল, অমর, বিনা যুদ্ধে মরাচ্ছে। অমর বলল, বর্ষার বিরুদ্ধে এ লাঠি কিছুই নয়, তার চেয়ে শান্তশিষ্টের মতো ধরা দেওয়া যাক, তারপর যা আছে ভাগ্যে তাই হবে। মহাদেবের চিন্তা অন্যরকম, কিন্তু শেষ অবধি অমরের কথাই থাকল। কেননা আর ৩-৪ হাত যেতে না যেতে তাদের পিছনে যারা ছিল তারা এক হাতে জঙ্গল সরাতে সরাতে বর্ষা উঠিয়ে ধরে তাদের পাশে উপস্থিত হলো। ওদিকে যারা বনে ঢুকেছিল, বনের ওপরে তাদেরও বুক থেকে মাথা অবধি দেখা যাচ্ছে। ওই যে তারা আসছে। অমর ও মহাদেব ভাবল, এখনই তাদের জীবনের শেষ হবে। হয় বর্ষা, না হয় দায়ের আঘাতে
দেহ আহত হলো বলে। কিন্তু কি আশ্চর্য, এরা অমন করে তাকিয়ে আছে কেন? মহাদেব বিড়বিড় করে বলল, অমর, এরা আমাদের দেখে বড় আশ্চর্য হয়ে গেছে। অমরও তাদের মুখ চোখের ভাব লক্ষ্য করে সেই কথাই ভাবছিল, কিন্তু মহাদেবের কথার কোনো উত্তর দিল না। এক দৃষ্টিতে সেই লোক কয়টির চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। যারা জঙ্গলে ঢুকেছিল তারাও বন ঠেলতে ঠেলতে উপস্থিত। মহাদেব ও অমরের চারিধারে বর্ষা, ঢালু দা হাতে সেই জঙ্গলের অধিবাসীরা মিনিটখানেক চুপচাপ থাকতে থাকতে হঠাৎ হাসতে লাগল। অমর ও মহাদেবের মনে হলো সেই হাসির মধ্যে বিদ্রুপ ফুটে উঠছে। তারা নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। অমর বলল, কি ব্যাপার বলো তো মহাদেব, এত হাসি ও কথা কিসের? কি ভয়ঙ্কর ওদের দাঁতগুলো দেখছো? হঠাৎ একজন দাঁত কর্মর করতে করতে অমরের মাথার উপর দাঁত উঠল। রৌদ্রে তার ধারালো মুখ চকচক করে উঠল। আর একজন চিৎকার করে মহাদেবের বুক লক্ষ্য করে বর্ষা তুলল। দুজনেরই বুকের ভেতর কাঁপতে লাগল। এই তাদের শেষ। কিন্তু দুজনেই নিমেষে নিজেদের সামলে নিল। ভাবলে লাঠি দিয়ে আত্মরক্ষা করা যাক। মহাদেব হাতও একটু বাড়ালে। অমর বলল, ধৈর্য, চুপ, মারবার হলে এতক্ষণ আমরা জীবিত থাকতাম না। সত্যই তারা তাদের হত্যা করল না। দাখানা অমরের ঘাড়ে, বর্ষাখানা মহাদেবের বুকের বাধার স্পর্শ করল মাত্র। অস্ত্র দুটির স্পর্শে দুজনেরই শরীরের মধ্যে কেমন একটা বিশ্রী শিহরণ জাগল। তারপর সেই দুজনে এগিয়ে এসে অমর ও মহাদেবের হাতে ধরতেই বাকি যারা ছিল তারা চিৎকার করে তাদের দিকে এগিয়ে যেতে লাগল। মহাদেব বলল, অমর, আমরা বন্দী না বলির পশু? অমর বলল, দুই। যারা তাদের হাত ধরেছিল তারা আবার হঠাৎ হেসে উঠল। অমর বলল, এদের হাসির কারণ এবার বুঝতে পেরেছি। অমরকে কথা শেষ করতে দিলে না। লোকটা তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। তার পাশে চলেছে বন্দি মহাদেব। মহাদেব বলল, লোকগুলোর শরীর কেমন পুষ্ট দেখেছ? আবার হাসি আরম্ভ হলো। যে মহাদেবের হাত ধরেছিল সে মহাদেবের মুখের দিকে তাকিয়ে বড় বড় ও অপরিষ্কার দাঁত বার করে হাসছে। অমর বলল, এ হাসির অর্থ বুঝলে মহাদেব? আমাদের কথা শুনে ওরা হাসছে। ওদের খুশি করবার একটি উপায় পাওয়া গেল। আমার যতদূর মনে হয় কথার চেয়ে আমাদের রক্ত ও প্রাণী এদের বেশি খুশি করবে। দুজনে আর কোনো কথা না বলে চুপ করে তাদের সঙ্গে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল পার হয়ে উঁচু নিচু জমির ওপর দিয়ে যে পাহাড়ের গুহামুখে লোকগুলোকে দুজনে দেখেছিল, অমর ও মহাদেবকে নিয়ে তারা তার নিচে পৌঁছল।